বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। মহামারী কোভিড-19 জন্য দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা হিসেবে আনন্দমোহন কলেজ গত এপ্রিল মাস থেকে অনলাইনে ক্লাস কর্মসূচি চালু করে। এরই ধারাবাহিকতায় আজকের এই অনলাইন ক্লাসে সংশ্লিষ্ট সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের পূর্ব ঘোষিত অনলাইন ক্লাসের রুটিন অনুযায়ী আজকে অনার্স তৃতীয় বর্ষের একটি ক্লাস নিব। আর আজকের ক্লাসের বিষয় থাকবে, অনার্স তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসের বিষয় থাকবে আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস। আমাদের যে রুটিনটা দেওয়া হয়েছে, তো জানুয়ারির 23 তারিখ শনিবার আমাদের তৃতীয় বর্ষের ক্লাস। আর আজকের তৃতীয় বর্ষের ক্লাসের কোর্স হচ্ছে আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস। আর আজকের এই ক্লাসের আলোচ্য পাঠ থাকবে ওয়াশিংটন সম্মেলন 1921 থেকে 1922। তো অনার্স তৃতীয় বর্ষের এই আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস কোর্সের ক্লাস। এই ক্লাসে আজকের আলোচ্য পাঠটি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমরা যারা তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষা দিবা, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা, এই টপিকটি গুরুত্বপূর্ণ। আমি এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর কাছে মনোযোগ প্রত্যাশা করছি। ভালোভাবে এই ক্লাসটি শুনলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়ক হবে বলে আমি মনে করি। এই ক্লাস পরিচালনায় রয়েছি আমি আবুল বাশার, প্রভাষক, ইতিহাস বিভাগ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। এটি আমার অনার্স তৃতীয় বর্ষের পঞ্চম ক্লাস। এর আগেও আমি 4টি ক্লাস নিয়েছি। আর আমি যে টপিকগুলো আলোচনা করেছি, তোমাদের কিছুদিনের মধ্যেই কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষা শুরু হয়েছে। তারপর মাস্টার্স পরীক্ষার রুটিন দিয়েছে। ধারাবাহিকভাবে অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে খুব শীঘ্রই। তো এরপরে তোমাদের তৃতীয় বর্ষের পরীক্ষা। তো এই যে কলেজ বন্ধ রয়েছে ঠিক আছে, কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে এই ক্লাসটি, অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে এই ক্লাসটি খুবই সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। তো আমি সকলের মনোযোগ প্রত্যাশা করছি যে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি ভালোভাবে শোনার জন্য। শুরুতেই আমি ওয়াশিংটন সম্মেলন সম্পর্কে কিছু ধারণা নিব, প্রারম্ভিক কিছু কথা বলে নিব। আমরা যে আজকের টপিকটি রয়েছে ওয়াশিংটন সম্মেলন, এই বিষয়ে আমরা একটা প্রাথমিক ধারণা নিব, মানে ভূমিকা বা সূচনা, প্রাথমিক পরিচয়, কিছু কথা জেনে নিব ওয়াশিংটন সম্মেলনটা আসলে কি ছিল। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 20 শতকের প্রথম দিকে জাপান এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে রাজনীতিতে আবির্ভূত হয়। এ সময় বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া জাপানের কাছে 1904 থেকে 1905 যে একটা যুদ্ধ হয়, রাশিয়া জাপানের কাছে হেরে গিয়েছিল। আবার চীনের মতো বৃহৎ রাষ্ট্রের অনেক অঞ্চল জাপান দখল করে নেয়। অর্থাৎ এ সময় জাপান তার সাম্রাজ্যবাদী মনোভাব নিয়ে অগ্রসর হতে থাকে, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই যে রাশিয়ার মতো একটা বিশাল দেশকে জাপান হারাইলো এবং চীনের কাছ থেকে জাপান বেশ কিছু অঞ্চল দখল করে নিল। তো জাপানের এই কার্যক্রমগুলো একটা সাম্রাজ্যবাদী মনোভাব হিসেবে দেখা দেয়, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কাছে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, জাপানের এই সাম্রাজ্যবাদী মনোভাব। তো মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দূরপ্রাচ্যে সাম্রাজ্যবাদী কার্যক্রম জাপানের কারণে বিঘ্নিত হয়। মানে আমেরিকা এবং ব্রিটেনের যে দূরপ্রাচ্যে সাম্রাজ্যবাদী কার্যক্রম ছিল, এটা জাপানের জন্য অনেকটা বিঘ্নিত হয়। তাই জাপানকে দমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র 1921 থেকে 22 সালে ওয়াশিংটন সম্মেলনের আয়োজন করে, জাপানকে আটকানোর জন্য। এ সম্মেলনের উদ্দেশ্য ছিল জাপানকে প্রতিহত করা, অর্থাৎ জাপানকে স্টপ করে দেওয়া, তার সাম্রাজ্যবাদী মনোভাবকে প্রতিহত করা। আসলে মানবতাকে ধ্বংস করা হবে না যুদ্ধকে ধ্বংস করা হবে, এই প্রশ্ন তৎকালীন
আন্তর্জাতিক রাজনীতির মূল আলোচনায় স্থান পায়। হ্যাঁ, মূল আলোচনা ছিল তখন মানবতাকে ধ্বংস করা হবে না যুদ্ধকে ধ্বংস করা হবে। এটা আন্তর্জাতিক রাজনীতির মূল আলোচ্য বিষয় ছিল তখন। মূলত ওয়াশিংটন সম্মেলনের মাধ্যমে পূর্ব এশিয়ার সমস্যাবলী মীমাংসা করে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়। অর্থাৎ এই সম্মেলনের মাধ্যমে পূর্ব এশিয়ায় যে সমস্যাবলী বিদ্যমান ছিল এগুলো মীমাংসা করে একটা পলিটিক্যাল ব্যালেন্স, রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছিল। তাহলে আমরা ওয়াশিংটন সম্মেলনের প্রাথমিক কিছু তথ্য জানলাম, প্রাথমিক পরিচয় জানলাম। আমরা মূল আলোচনায় যাব। এ পর্যায়ে আমরা দেখব এই সম্মেলনের পটভূমিটা কি ছিল, সম্মেলনের প্রেক্ষাপটটা কি ছিল। ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপটে আমরা বলতে পারি 1894 থেকে 95 সালের চীন জাপান যুদ্ধ ও 1904-5 সালের রুশ জাপান যুদ্ধের পর থেকে প্যারিস শান্তি সম্মেলন পর্যন্ত জাপান বৈদেশিক ক্ষেত্রে চমকপ্রদ সফলতা অর্জন করে। অর্থাৎ চীন জাপান যুদ্ধ 1894-95 এবং রুশ জাপান যুদ্ধ 1904-5, এই যুদ্ধের পর থেকে প্যারিস শান্তি সম্মেলন অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে যে শান্তি সম্মেলনটা হয়েছিল 1919 সালে, এই সময়টার মধ্যে জাপান বৈদেশিক ক্ষেত্রে অবিস্মরণীয় সফলতা পায়, যা পাশ্চাত্য দেশগুলো সহজভাবে মেনে নিতে পারেনি জাপানের এই সফলতা। পাশ্চাত্যে জাপানের এহেন ক্ষমতা বৃদ্ধি এবং সে ক্ষমতা সীমিত করার নিমিত্তে তথা যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান বৈরিতা, এসব উপাদান মিলিতভাবে ওয়াশিংটন সম্মেলনের একটা প্রেক্ষাপট তৈরি করে। এই পাশ্চাত্যে জাপানের ক্ষমতা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র জাপানের মধ্যে ক্রমবর্ধমান এই বৈরিতা, দূরত্ব, সন্দেহ, অবিশ্বাস, এই সবগুলো উপাদান মিলিতভাবে ওয়াশিংটন সম্মেলনের পটভূমি তৈরি করে। তাহলে আমরা পটভূমির কিছু পয়েন্ট আকারে আলোচনা করব। প্রথমে আমরা ওয়াশিংটন সম্মেলনের পটভূমিতে বলবো জাপানের সাম্রাজ্যবাদী নীতির সফলতা। অর্থাৎ জাপানের সাম্রাজ্যবাদী নীতিতে বেশ কিছু সফলতা পেয়েছিল। যেমন 1895 থেকে 1919 সাল, এই সময়টাতে অর্থাৎ চীন জাপান যুদ্ধ থেকে প্যারিস শান্তি সম্মেলন 1895 থেকে 1919, এই সময়ে এই 25 বছরে জাপান চীনকে পরাজিত করে ইংল্যান্ডের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয়। তাহলে প্রথম হচ্ছে চীনকে হারায়, তারপরে ইংল্যান্ডের সাথে একটা মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয় এবং রাশিয়ার মতো একটা বিশাল শক্তিকে পরাজিত করে রুশ জাপান যুদ্ধের মাধ্যমে। আবার চীনের উপর 21 দফা দাবি পেশ করে অর্থনৈতিক সুবিধা আদায় করে চীনের কাছ থেকে 21 দফা দাবির মাধ্যমে। আবার প্যারিস শান্তি সম্মেলনে যোগদান করে জাপান প্রথম সারির রাষ্ট্রের গৌরব অর্জন করে এই 1895 থেকে 1919 এই কাজগুলো করে। আবার চীনের কাছ থেকে ফরমোজা ও কোরিয়া দখল করে, রাশিয়ার কাছ থেকে শাখালিন ও মাঞ্চুরিয়া দখল করে, জার্মানির কাছ থেকে শানটুং লাভ করে। 1921 সাল পর্যন্ত জাপান দূরপ্রাচ্যের রাজনীতিতে এভাবে একটা গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হয়। হ্যাঁ, জাপান এই দূরপ্রাচ্যের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ স্থানে যায়। রাশিয়াকে চীনকে পরাজিত করে, তারপরে ফরমুজা ও কোরিয়া দখল করে চীনের কাছ থেকে, রাশিয়ার কাছে শাখালিন, মাঞ্চুরিয়া, কুরিল দ্বীপপুঞ্জ এগুলো দখল করে, জার্মানির কাছ থেকে শানটুং দখল করে। এগুলোর মাধ্যমে জাপান দূরপ্রাচ্যের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ স্থানে যায়। দুই নম্বর হচ্ছে জাপান ও আমেরিকার তিক্ততা। অর্থাৎ জাপান ও আমেরিকার মধ্যে তিক্ততা একটা অন্যতম প্রেক্ষাপট সম্মেলনের। তিক্ততাতে আমরা বলতে পারি 1904 সালের রুশ জাপান যুদ্ধের পূর্বে উভয় দেশের মধ্যে অর্থাৎ আমেরিকা এবং জাপানের মধ্যে মৈত্রী সম্পর্ক ছিল রুশ জাপান যুদ্ধের আগে। রাশিয়ার পরাজয়ের পর, অর্থাৎ এই যুদ্ধে রাশিয়া হেরে গিয়েছিল, এই পরাজয়ের পর আমেরিকা এবং জাপানের এই মৈত্রীতে সম্পর্কটা ফাটল ধরে। কেননা এই যুদ্ধে জাপান জিতছিল, আর জিতার পরে রাশিয়ার সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, পোর্টসমাউথ চুক্তি। এই চুক্তিতে জাপান যেরকম ক্ষতিপূরণ চেয়েছিল, জয়ী রাষ্ট্র হিসেবে রাশিয়ার কাছে যে ক্ষতিপূরণ চেয়েছিল, কিন্তু জাপান তার আশানুরূপ যুদ্ধ পরবর্তীতে মানে আশানুরূপ ক্ষতিপূরণ জাপান পায় নাই এই চুক্তির মাধ্যমে। আশানুরূপ ক্ষতিপূরণ পায় না। অন্যদিকে যুদ্ধ পরবর্তীতে জাপানের আগ্রাসী নীতিতে আমেরিকা আতঙ্কিত হয়ে ওঠে। এছাড়া জাপান আমেরিকার মধ্যে বৈরিতা সৃষ্টির জন্য
জাপানিজ ইমিগ্রেশন প্রবলেমটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাপানিজ ইমিগ্রেশন প্রবলেম, কেননা 1905 সাল থেকে জাপানি শ্রমিকরা ক্যালিফোর্নিয়া যেতে শুরু করে, অর্থাৎ আমেরিকার ক্যালিফোর্নিয়া যেতে শুরু করে, কিন্তু স্থানীয় জনগণ এই অভিবাসন বন্ধ করার জন্য, অর্থাৎ ক্যালিফোর্নিয়ার জনগণ এই জাপান থেকে যে অভিবাসীরা যাচ্ছে ক্যালিফোর্নিয়াতে, এটা বন্ধ করার জন্য মার্কিন সরকারের কাছে চাপ সৃষ্টি করলে আমেরিকা বিভিন্ন নানা পদক্ষেপ নিলেও এই অভিবাসন বন্ধ করতে পারেনি। আবার 1906 সালে সান ফ্রান্সিসকো স্কুল বোর্ড একটা সিদ্ধান্ত নেয় যে প্রাচ্য থেকে আগত, অর্থাৎ জাপান সহ সংশ্লিষ্ট রাষ্ট্র, যে প্রাচ্য রাষ্ট্রগুলো থেকে আগত ছাত্রছাত্রীরা আমেরিকাতে শিক্ষা গ্রহণ করবে শুধুমাত্র প্রাচ্যদের জন্য নির্ধারিত শিক্ষা কেন্দ্র। অর্থাৎ আমেরিকাতে যে স্কুল কলেজগুলো রয়েছে, এখানে প্রাচ্যদের জন্য যেসব স্কুল নির্ধারিত আছে, এখানেই শুধু শিক্ষা গ্রহণ করতে পারবে। অর্থাৎ একটা আমেরিকা এবং জাপানের যারা ওখানে জাপান থেকে যারা আমেরিকায় শিক্ষা গ্রহণ করবে, ওই স্থানীয়দের মধ্য থেকে একটা দূরত্ব, একটা বৈষম্য করা হয়। এছাড়া এই তিক্ততার এক পর্যায়ে চীনের যে রেলপথগুলো ছিল, এখানে আমেরিকার পুঁজিপতিদের, আমেরিকার ব্যবসায়ীদের মূলধন বিনিয়োগ জাপান আমেরিকা তিক্ততায় নতুন ইন্ধন যোগায়। অর্থাৎ চীনে আমেরিকার পুঁজিপতিরা যে মূলধন বিনিয়োগ করতো চীনের রেলপথগুলোতে, এই বিনিয়োগটা জাপান মেনে নিতে পারেনি। আমেরিকার এই বিনিয়োগটা জাপান মেনে নিতে পারেনি। এই তিক্ততার এক পর্যায়ে 1917 সালে সোভিয়েত রাশিয়ার উত্থানের প্রেক্ষিতে, এরকম তিক্ততার প্রেক্ষিতে আমরা জানি 1917 সালে সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ রাশিয়াতে জারতন্ত্রের পতন ঘটে, সমাজতান্ত্রিক বিপ্লব হয়, রুশ বিপ্লব, ভ্লাদিমির ইলিয়ানোস লেনিনের নেতৃত্বে। এই সমাজতন্ত্র বিপ্লবের পর রাশিয়াতে যেহেতু কমিউনিজম প্রতিষ্ঠা পায়, আমেরিকা এটাতে একটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, একটা ভয় পেয়ে যায় যে জাপানের সাথে এই ভীত সন্ত্রস্ত হয়ে, এই কমিউনিজমের ভীত হয়ে জাপানের সাথে একটা চুক্তি স্বাক্ষর করে, যেটার নাম হচ্ছে লাইসিং ইশি চুক্তি স্বাক্ষর করে আমেরিকা জাপানের সাথে। এতে আমেরিকা স্বীকার করে নেয় যে ভৌগোলিক নৈকট্য বিভিন্ন দেশের মধ্যে বিশেষ স্বার্থের সৃষ্টি করে। অর্থাৎ ভৌগোলিকভাবে যারা সংশ্লিষ্ট, তারা বিভিন্ন দেশের মধ্যে ভৌগোলিক অবস্থানটা একটা বিশেষ স্বার্থের সৃষ্টি করে। অর্থাৎ আমেরিকা মেনে নেয় যে চীনে জাপানের বিশেষ স্বার্থ আছে। চীন এবং জাপান যেহেতু ভৌগোলিকভাবে সংশ্লিষ্ট, তাহলে চীনে জাপানের বিশেষ স্বার্থটাকে আমেরিকা মেনে নেয় চুক্তির মাধ্যমে। কিন্তু পরবর্তীতে চীনের উপর জাপান তার চূড়ান্ত স্বার্থ দাবি করে এই চুক্তির লঙ্ঘন করে। অর্থাৎ এই সুযোগটা নিয়ে জাপান কি করলো, চীনের উপর তার চূড়ান্ত স্বার্থ, অর্থাৎ অ্যাবসলিউট স্বার্থ দাবি করে, যেটা এই চুক্তির একটা লঙ্ঘন হয়, এই আমেরিকার সাথে জাপানের চুক্তির লঙ্ঘন হয়। 3 নাম্বার, দূরপ্রাচ্যে আমেরিকা, ব্রিটেন, জাপানের নৌশক্তি বৃদ্ধির প্রতিযোগিতা। অর্থাৎ দূরপ্রাচ্যে 3টা দেশের একটা নৌবাহিনী বৃদ্ধির একটা প্রতিযোগিতা এই সম্মেলনের একটা পটভূমি, আমেরিকা, ব্রিটেন ও জাপানের। এখানে আমরা জানি 20 শতকের প্রথম দিকে, অর্থাৎ 1901 সালের থেকেই 1901 সাল মানে 20 শতকের প্রথম দিকে দূরপ্রাচ্যে আমেরিকা, ব্রিটেন ও জাপান নৌশক্তি বৃদ্ধির প্রতিযোগিতা শুরু করে। আমেরিকা, ব্রিটেন ও জাপান নৌশক্তি বৃদ্ধির প্রতিযোগিতা শুরু করে। এর প্রেক্ষিতে জাপান শঙ্কিত হয় যে ইউএসএ কেন এই অঞ্চলে নৌশক্তি বৃদ্ধি করতেছে। জাপান সবচেয়ে বেশি শঙ্কিত হয় যে আমেরিকা কেন এই দূরপ্রাচ্যে নৌশক্তি বৃদ্ধি করছে। এজন্য জাপানিরা আমেরিকার সাথে যুদ্ধের আশঙ্কা করতে থাকে। আমেরিকা কেন এই অঞ্চলে নৌশক্তি বৃদ্ধি করছে, এই আশঙ্কায় জাপান আমেরিকার সাথে একটা যুদ্ধের আশঙ্কা করতে থাকে। আর এই যুদ্ধ যে একটা আশঙ্কা, এটা 2টা গ্রন্থ, মানে 2টা বইয়ের মাধ্যমে আমরা সেটা মোটামুটি ধারণা পাই। একটা বই হচ্ছে ফ্রেডরিক ম্যাককর্মি রচিত দ্য মিনিস অফ জাপান, বইয়ের লেখক হচ্ছে ফ্রেডরিক ম্যাককর্মি, বইটার নাম হচ্ছে দ্য মিনিস অফ জাপান। আরেকটা বইয়ের নাম হচ্ছে মাস্ট উই ফাইট জাপান, বইটার লেখক হচ্ছে ওয়াল্টার পিটকিল। এই 2টা গ্রন্থে জাপান আমেরিকা যুদ্ধের আশঙ্কা বর্ণিত হয়েছে। এরকম একটা তিক্ততার পরিস্থিতিতে জাপান এবং আমেরিকার মধ্যে যে একটা যুদ্ধ হতে পারে, এরকম একটা আশঙ্কা বর্ণিত হয়। তাহলে এই 3টা প্রেক্ষাপট, এই 3টা কারণেই ওয়াশিংটন সম্মেলনের পটভূমি রচনা করে। এরপর আমরা দেখব ওয়াশিংটন সম্মেলনের উদ্দেশ্য কি ছিল, কি উদ্দেশ্যে এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়। আমরা উদ্দেশ্যটা দেখলে এই সম্মেলন সম্পর্কে একটা ভালো ধারণা পাবো। প্রথম উদ্দেশ্য,
জাপানের উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধিতে বাধা দান করা। অর্থাৎ জাপান যে এই দিন দিন ক্ষমতা বৃদ্ধি করতেছে, এটাতে একটা বাধা দেওয়া ছিল অন্যতম একটা উদ্দেশ্য। 2 নাম্বার, এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ বৃহৎ রাষ্ট্রগুলোর প্রভাব অক্ষুণ্ণ রাখা। অর্থাৎ এশিয়া মহাদেশে আমেরিকা সহ অন্যান্য যে বড় রাষ্ট্রগুলোর প্রভাব ছিল সেটা বজায় রাখা, সেটা দৃঢ় করা, মানে আরো স্থায়ী করা, অক্ষুণ্ণ রাখা। 3 নাম্বার, নৌশক্তিসমূহের নৌবাহিনী ও জলযুদ্ধের উপকরণ সীমিত করা। অর্থাৎ যেসব শক্তির নৌবাহিনী আছে, নৌশক্তি সমূহ দেশ যারা রয়েছে, এদের নৌবাহিনী ও জলযুদ্ধের উপকরণ সীমিত করা। 4 নাম্বার, 4 নম্বরে আমরা উদ্দেশ্য হচ্ছে চীন জাপান সম্পর্ক নির্ধারণ করা। চীন জাপান সম্পর্ক নির্ধারণ করা। অর্থাৎ সম্মেলনের চতুর্থ উদ্দেশ্য চীন এবং জাপানের মধ্যে একটা সম্পর্ক নির্ধারণ করা, একটা স্পেসিফিক, একটা সুনির্দিষ্ট সম্পর্ক নির্ধারণ করা। 5 নাম্বার, ইঙ্গো মার্কিন সম্পর্ক নির্ধারণ করা। অর্থাৎ ইংল্যান্ড, অর্থাৎ ব্রিটেন এবং আমেরিকার মধ্যে একটা সম্পর্ক, সুনির্দিষ্ট সম্পর্ক নির্ধারণ করা। 6 নাম্বার, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংশ্লিষ্ট শক্তিগুলোর পরস্পর বিরোধী স্বার্থ বিবেচনা করা। অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেসব দেশ সংশ্লিষ্ট রয়েছে, যেসব শক্তি মানে দেশ সংশ্লিষ্ট রয়েছে, এদের পরস্পর বিরোধী স্বার্থ বিবেচনা করা, একজনের সাথে আরেকজনের কি স্বার্থ পরিপন্থী রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় তৎকালীন শক্তিগুলো ছিল হচ্ছে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, হ্যাঁ, চীন, জাপান, এই ফ্রান্স, জার্মানি, ইতালি, এই দেশগুলোই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরস্পরের স্বার্থ ছিল। তো এদের পরস্পর বিরোধী স্বার্থগুলো বিবেচনা করা একটা উদ্দেশ্য ছিল। 7 নাম্বার, 7 নাম্বার না, এই 6টা উদ্দেশ্যকে, অর্থাৎ এ সকল উদ্দেশ্য নিয়ে 12 নভেম্বর 1921 সালে সম্মেলন শুরু হয়ে 2 ফেব্রুয়ারি 1922 সালে সম্মেলন শেষ হয়। অর্থাৎ উপরের যে 6টি উদ্দেশ্য, অর্থাৎ প্রধান উদ্দেশ্যটা হচ্ছে জাপানের ক্ষমতাটা কমানো, এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য রাষ্ট্রগুলোর প্রভাব অক্ষুণ্ণ রাখা, নৌশক্তিসমূহের নৌবাহিনী ও জলযুদ্ধের উপকরণ সীমিত করা, চীন জাপান সম্পর্ক নির্ধারণ করা, ইঙ্গো মার্কিন সম্পর্ক নির্ধারণ করা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরস্পর বিরোধী স্বার্থ বিবেচনা করা সংশ্লিষ্ট দেশগুলোর। এই উদ্দেশ্যগুলো নিয়ে 12 নভেম্বর 1921 সালে সম্মেলন মানে ওয়াশিংটন সম্মেলন শুরু হয়। এটা শেষ হয় 2 ফেব্রুয়ারি 1922 সালে। আর এই সম্মেলনে 9টি দেশ যোগদান করে। এর মধ্যে 9টি দেশ হচ্ছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান, চীন, পর্তুগাল, বেলজিয়াম এবং নেদারল্যান্ড। এই 9টি দেশ ওয়াশিংটন সম্মেলনে যোগদান করে এই উপরের 6টি উদ্দেশ্যকে লক্ষ্য নিয়ে। এরপরে আমরা যাব সম্মেলনের চুক্তিসমূহ, মানে এই ওয়াশিংটন সম্মেলনে কি কি গুরুত্বপূর্ণ, কি কি সিদ্ধান্ত বা চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়াশিংটন সম্মেলনে মোট 7টি চুক্তি স্বাক্ষরিত হলেও 3টি চুক্তি ছিল প্রধান। অর্থাৎ এই সম্মেলনে এই কিছু উদ্দেশ্যকে সামনে নিয়ে 7টি চুক্তি হয়, এর মধ্যে 3টা চুক্তি ছিল প্রধান। প্রথম চুক্তিটা হচ্ছে চতুশক্তি সন্ধি, অর্থাৎ 4 পাওয়ার ট্রিটি। এরপর হচ্ছে 5 পাওয়ার ট্রিটি, মানে পঞ্চশক্তি সন্ধি। তারপর হচ্ছে 9 শক্তি সন্ধি, যেটাকে আমরা বলি 9 পাওয়ার ট্রিটি। অর্থাৎ 7টা চুক্তি স্বাক্ষরিত ছিল, কিন্তু এর মধ্যে 3টা চুক্তি ছিল প্রধান। আমরা প্রত্যেকটা চুক্তি আলোচনা দেখব। প্রথমে আমরা চতুশক্তি সন্ধি সম্পর্কে দেখব। এই চুক্তিতে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটেন, জাপান, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এই চুক্তিপত্রে বা এই সন্ধিপত্রে স্বাক্ষর করে। 4টা দেশ যেহেতু নামই হচ্ছে চতুশক্তি, এই চতুশক্তি হচ্ছে ব্রিটেন, জাপান, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। হ্যাঁ, এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো সিদ্ধান্ত নেয় যে তারা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একে অপরের অধিকারকে মর্যাদা দিবে। অর্থাৎ সংশ্লিষ্ট 4টা দেশ সিদ্ধান্ত নেয় যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একে অপরের যে অধিকার আছে সেটাকে মর্যাদা দিবে। এরপর যদি দূরপ্রাচ্যে কোনো সমস্যা সৃষ্টি হয়, অর্থাৎ দূরপ্রাচ্য মানে চীন, জাপান, কোরিয়াকে কেন্দ্র করে যে অঞ্চলটা, এই দূরপ্রাচ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, তবে এই 4 শক্তি সম্মিলিতভাবে তা নিষ্পত্তি করবে। অর্থাৎ কোনো প্রবলেম উদ্ভব ঘটলে 4 শক্তি মিলে সেটা সর্বসম্মতিভাবে মানে সম্মিলিতভাবে তা নিষ্পত্তি করবে।
কোন রাষ্ট্র অপর রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, অর্থাৎ সংশ্লিষ্ট 4টা রাষ্ট্র, এই চুক্তিতে স্বাক্ষরকারী 4টা রাষ্ট্র একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এরপর এই চতুশক্তি সন্ধির ফলে 1917 সালে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, লানসিং-ইসাই চুক্তি, এবং 1902 সালের ইঙ্গো জাপান চুক্তি বাতিল হয়। অর্থাৎ এই চতুশক্তি সন্ধির ফলে আমরা জানি 1917 সালে সোভিয়েত ইউনিয়নে মানে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর আমেরিকা সমাজতন্ত্রের ভয় থেকে জাপানের সাথে একটা চুক্তি করেছিল, লানসিং-ইসাই চুক্তি। এই চুক্তিটা বাতিল হয় এই চতুশক্তি সন্ধির পর, এবং 1902 সালে ব্রিটেন ও জাপানের মধ্যে ইঙ্গো জাপান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই দুইটা চুক্তি এই চতুশক্তি সন্ধির মাধ্যমে বাতিল হয়। তাহলে আমরা প্রথম চুক্তিটা অর্থাৎ চতুশক্তি সন্ধির বিষয়বস্তুটা পড়লাম। এরপর যে আমরা দ্বিতীয় চুক্তিতে যাব। দ্বিতীয়টা হচ্ছে পঞ্চশক্তি সন্ধি অর্থাৎ 5 পাওয়ার ট্রিটি। এখানে স্বাক্ষর করে হচ্ছে 5টা দেশ, আমেরিকা, ব্রিটেন, জাপান, ইতালি, ফ্রান্স। এই 5টা দেশের মধ্যে দূরপ্রাচ্যে নৌশক্তি প্রশমনের উদ্দেশ্য, অর্থাৎ মেইন উদ্দেশ্যটা হচ্ছে নৌশক্তি অর্থাৎ নৌবাহিনী প্রশমন মানে কমানোর উদ্দেশ্যে চুক্তিটা স্বাক্ষরিত হয়, পঞ্চশক্তি সন্ধিটা স্বাক্ষরিত হয়। স্বাক্ষরকারী দেশসমূহ কি পরিমাণ নৌযুদ্ধের উপকরণ রাখতে পারবে তা এ সম্মেলনে নির্ধারিত। অর্থাৎ এই সন্ধিতে স্বাক্ষরকারী 5টা দেশ কি পরিমাণ নৌযুদ্ধের উপকরণ রাখতে পারবে, অর্থাৎ নৌযুদ্ধের উপকরণ কি পরিমাণে রাখতে পারবে এই সম্মেলনে নির্ধারণ করে। তাহলে প্রথম সিদ্ধান্ত, আমেরিকা ও ব্রিটেন প্রত্যেকে 5,25,000 টন পর্যন্ত যুদ্ধ জাহাজ অধিকারে রাখতে পারবে, অর্থাৎ আমেরিকা ও ব্রিটেন রাখতে পারবে প্রত্যেকে 5,25,000 টন পর্যন্ত যুদ্ধ জাহাজ অধিকারে রাখতে পারবে কে, আমেরিকা ও ব্রিটেন। এরপর ব্রিটেন বা আমেরিকা যে পরিমাণ নৌশক্তি রাখতে পারবে, জাপান তার 60% অর্থাৎ 60% রাখতে পারবে। অর্থাৎ ব্রিটেন ও আমেরিকা যতগুলো রাখবে, জাপান রাখবে তার 60%। তাহলে হিসাব করলে দাঁড়ায় 5,25,000-এর 60% হচ্ছে 3,15,000 টন যুদ্ধ জাহাজ অধিকারে রাখতে পারবে। কে রাখতে পারবে? জাপান। অর্থাৎ আমেরিকা ও ব্রিটেনের 60%। তারপর ফ্রান্স ও ইতালির নৌশক্তি হবে ব্রিটেন ও আমেরিকার নৌশক্তির 35%। অর্থাৎ ফ্রান্স ও ইতালির হবে কতটুকু? আমেরিকা ও ব্রিটেনের 35%, অর্থাৎ 1,75,000 টন। ফলে আমেরিকা, ব্রিটেন, জাপান, ইতালি ও ফ্রান্সের নৌশক্তির আনুপাতিক হার দাঁড়ায় 5:5:1.75:1.75। অর্থাৎ আমেরিকা ও ব্রিটেন যা রাখতে পারবে তার 60% রাখবে জাপান, আর ফ্রান্স ও ইতালি রাখবে আমেরিকা ও ব্রিটেনের 35%। তাহলে এই অনুপাতটা দাঁড়ায়, আমেরিকা যদি 5 হয়, ব্রিটেনও 5, জাপান হবে 3, 60% আমেরিকা ও ব্রিটেনের, আবার ফ্রান্স ও ইতালি হবে আমেরিকার 35%, তাহলে হয় ফ্রান্সের হয় 1.75, ব্রিটেনের ইতালির হয় 1.75। তাহলে এই নৌশক্তি প্রশমনের জন্য এই সম্মেলন চুক্তিটা হয়েছিল। আর কে কি পরিমাণ রাখতে পারবে এই 5টাতে সেটা নির্ধারণ হয়। এছাড়াও এই সন্ধিতে জাহাজ বিধ্বংসী রণপোত, হালকা ও দ্রুতগামী রণপোত, ডুবোজাহাজ ইত্যাদির উপর কোনো সীমারেখা টানা যাবে না। এই সম্মেলনে আরো সিদ্ধান্ত হয়, জাহাজ বিধ্বংসী রণপোত, হালকা ও দ্রুতগামী রণপোত, ডুবোজাহাজ ইত্যাদির উপর কোনো সীমারেখা টানা যাবে না। এছাড়া প্রশান্ত মহাসাগরের অধিকাংশ দ্বীপে আত্মরক্ষা করার জন্য দুর্গ ও নৌঘাঁটি নির্মাণে স্থিতাবস্থা থাকবে। অর্থাৎ প্রশান্ত মহাসাগরে যে বেশ কিছু দ্বীপ রয়েছে আমরা জানি, এই দ্বীপগুলোতে আত্মরক্ষা করার জন্য দুর্গ ও নৌঘাঁটি নির্মাণে একটা স্থগিতাদেশ থাকবে। এই সিদ্ধান্তটা হয়েছিল এই পঞ্চশক্তি সন্ধিতে। এরপর হাওয়াই দ্বীপপুঞ্জের পশ্চিমে ও সিঙ্গাপুরের পূর্বে কোনো ইঙ্গো মার্কিন নৌঘাঁটি সম্প্রসারণ করা যাবে না। অর্থাৎ এই চুক্তিতে আরেকটা সিদ্ধান্ত হয়, হাওয়াই দ্বীপপুঞ্জ যেটা আমেরিকার দখলে রয়েছে, প্রশান্ত মহাসাগরীয় একটা দ্বীপ, এই দ্বীপপুঞ্জের পশ্চিমে এবং সিঙ্গাপুরের পূর্বে কোনো ইঙ্গো মার্কিন নৌঘাঁটি সম্প্রসারণ করা যাবে না। এটা আমেরিকার প্রতি একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই চুক্তি 31 ডিসেম্বর 1936 সাল পর্যন্ত, অর্থাৎ
1921 চুক্তিটা হয়েছে, আর বলা হয় যে 1936 সালের 31 ডিসেম্বর অর্থাৎ 1936 সাল পর্যন্ত বলবৎ থাকবে, মানে কার্যকর থাকবে। তবে যে কোনো স্বাক্ষরকারী রাষ্ট্র চাইলে এ চুক্তি থেকে বের হতে পারবে। এর জন্য অন্তত 2 বছর আগে বিজ্ঞপ্তি দিতে হবে, অর্থাৎ মেয়াদ 1936 পর্যন্ত, 1921 থেকে 1936। তবে স্বাক্ষরকারী কোনো রাষ্ট্র চাইলে এই চুক্তি থেকে বের হতে পারবে, যে কোনো সময় বের হতে পারবে। তবে বের হওয়ার অন্তত 2 বছর আগে বিজ্ঞপ্তি দিতে হবে যে আমি এই চুক্তি থেকে সরে যেতে চাই। অর্থাৎ বিজ্ঞপ্তি দেওয়ার 2 বছর পরে, যখন বিজ্ঞপ্তি দিবে 2 বছর পরে সেই চুক্তি থেকে বের হতে পারবে। এই হচ্ছে পঞ্চশক্তি সন্ধির বিষয়বস্তু। এরপর যে আমরা 9 শক্তি সন্ধিতে চলে যাব। সন্ধি, 9 শক্তি সন্ধিতে আমরা মানে 9 পাওয়ার ট্রিটি। এখানে এই চুক্তি স্বাক্ষরকারী 9টি রাষ্ট্র হচ্ছে, আমরা শুরুতেই 9টি রাষ্ট্রের নাম জানি। আমরা জানি ওয়াশিংটন সম্মেলনে 9টা দেশ অংশ নিয়েছিল, আর এই 9টা দেশেই এই 9 শক্তি সন্ধির অংশীদার। এখানে ছিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান, চীন, পর্তুগাল, বেলজিয়াম ও নেদারল্যান্ড। আর এই চুক্তিতে মূলত চীন নিয়ে আলোচনা করা হয়েছিল, অর্থাৎ মূলত চীন ছিল এই চুক্তির মূল বিষয়বস্তু। আর এই চুক্তিতে সিদ্ধান্ত সমূহ ছিল চীনের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক ও প্রশাসনিক অখণ্ডতাকে শ্রদ্ধা করতে হবে। অর্থাৎ এই 9 শক্তি সন্ধির স্বাক্ষরিত 9টা দেশ, মানে চুক্তিতে স্বাক্ষরকারী 9টা দেশ, সম্পূর্ণরূপে এই চুক্তিটার বিষয় ছিল হচ্ছে চীনের বিভিন্ন বিষয়। তো প্রথম সিদ্ধান্তটাই ছিল চীনের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক ও প্রশাসনিক অখণ্ডতাকে শ্রদ্ধা করতে হবে। এরপরে ছিল চীনের সর্বত্র সকল রাষ্ট্র বাণিজ্য করার সুযোগ থাকবে, অর্থাৎ চীনে সব জায়গাতে সকল রাষ্ট্র বাণিজ্য করার সুযোগ থাকবে। এরপর ছিল চীনে স্থায়ী সরকার প্রতিষ্ঠিত করার জন্য চীনকে সকল প্রকার সুযোগ দিতে হবে, অর্থাৎ চীনে পার্মানেন্ট একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার জন্য চীনকে সকল ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। এরপর ছিল চীনের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো বিদেশি রাষ্ট্র যাতে কোনো বিশেষ সুযোগ সুবিধা লাভের চেষ্টা করতে পারবে না। অর্থাৎ চীনের যে বর্তমান পরিস্থিতিটা রয়েছে, এটা সুযোগ নিয়ে কোনো বিদেশি রাষ্ট্র যাতে কোনো বিশেষ সুবিধা লাভের চেষ্টা করতে পারবে না, যা মিত্র রাষ্ট্রের নাগরিকদের স্বার্থ ক্ষুণ্ণ করবে। অর্থাৎ মিত্র রাষ্ট্রের নাগরিকদের স্বার্থ ক্ষুণ্ণ করে এরকম কোনো সুযোগ সুবিধা চীনের এই পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো বিদেশি রাষ্ট্র করতে পারবে না। এছাড়াও 9 শক্তি সন্ধিতে ছিল পণ্য শুল্ক আদায়ের ক্ষেত্রে বা চীনা রেলপথ বিশেষ সুযোগ সুবিধার ক্ষেত্রে পূর্বের বিদ্যমান বৈষম্য দূর করা হবে। এছাড়াও ছিল ভবিষ্যতে যে কোনো যুদ্ধে যদি চীন অংশগ্রহণ করতে না চায় তাহলে সে নিরপেক্ষ থাকতে পারবে। অর্থাৎ ভবিষ্যতে যদি এই অঞ্চলে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিদ্যমান দেশগুলোর মধ্যে কোনো যুদ্ধ হয়, তাহলে চীন যদি অংশগ্রহণ করতে না চায় তাহলে সে নিরপেক্ষ থাকতে পারবে। তবে নিরপেক্ষ রাষ্ট্রের সকল নিয়ম তাকে মেনে চলতে হবে, সকল নিয়ম তাকে মেনেই নিরপেক্ষ থাকতে হবে। এছাড়াও ছিল চীনে বিদেশি রাষ্ট্রগুলোর অতিরাষ্ট্রিক ক্ষমতা বিদ্যমান থাকবে কি না তা নির্ধারণ করার জন্য একটি কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। চীনে বিদেশি রাষ্ট্রের যে একটা বিশেষ সুযোগ সুবিধা বা ক্ষমতা ভোগ করতো বিদেশি রাষ্ট্রগুলো, এটা থাকবে কিনা এটা নির্ধারণ করার জন্য একটা কমিশন গঠিত হবে, এই কমিশন সিদ্ধান্ত নিবে। এরপর ছিল চীনে অবস্থিত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের নিজস্ব পোস্ট অফিস শর্ত সাপেক্ষে বন্ধ করার সিদ্ধান্ত হয়। অর্থাৎ চীনে অবস্থিত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের যে ডাকঘর ছিল বা পোস্ট অফিস ছিল, এগুলো শর্ত সাপেক্ষে বন্ধ করার সিদ্ধান্ত হয়। এছাড়াও ছিল পণ্য শুল্ক আদায়ের ক্ষেত্রে চীনকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়নি। এই চুক্তিতে পণ্য শুল্ক আদায়ের ক্ষেত্রে চীনকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়নি, তবে এক্ষেত্রে চীনকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার ফলে চীনের রাজস্ব বৃদ্ধি পায়। পূর্ণ স্বাধীনতা না দেওয়া হলে কিছু সুযোগ সুবিধা দিয়েছে, যে জন্য চীনের রাজস্ব বৃদ্ধি পেয়েছিল এই চুক্তির মাধ্যমে। লাস্ট ছিল এই চুক্তির বিষয়বস্তুতে সিদ্ধান্ততে বিদেশি রাষ্ট্রের সুবিধা অনুসারে চীন থেকে বিদেশি সৈন্য অপসারণ করা হবে। অর্থাৎ বিদেশি রাষ্ট্রের সুবিধা অনুসারে চীনে যে বিদেশি রাষ্ট্রের সৈন্য রয়েছে এগুলো তাদের সুবিধা অনুসারে অপসারণ করা হবে। তাহলে ওয়াশিংটন সম্মেলনে গুরুত্বপূর্ণ 3টা চুক্তির বিষয়বস্তু আমরা জানলাম। এরপর যে আমরা এই চুক্তির তাৎপর্য দেখব। ওয়াশিংটন সম্মেলনের তাৎপর্য দেখব আমরা, মানে সিগনিফিকেন্স বা গুরুত্ব দেখব।
কি গুরুত্ব রয়েছে এই সম্মেলনের? ওয়াশিংটন সম্মেলন ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর অনুষ্ঠিত সাফল্যমণ্ডিত নৌ নিরস্ত্রীকরণ সম্মেলন, অর্থাৎ ডিজার্মামেন্টের যেসব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর সবচেয়ে নৌবাহিনীর ডিজার্মামেন্ট অর্থাৎ নেভাল নৌ ডিজার্মামেন্টের অর্থাৎ নৌ নিরস্ত্রীকরণের একটা সফল সম্মেলন। ইতিপূর্বে অনুষ্ঠিত এর আগে যেসব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, হ্যাঁ, কোন সম্মেলন বা চুক্তিতে এরকম ডিজার্মামেন্ট করতে পারেনি। 2 নাম্বার, আমেরিকা জাতিপুঞ্জে যোগদান না করলেও আমরা জানি 1919 সালে যে জাতিপুঞ্জ গঠিত হয় বিশ্বের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য, এইটাতে আমেরিকা যোগদান করতে পারে নাই। তো আমেরিকা জাতিপুঞ্জে যোগদান না করলেও ওয়াশিংটন সম্মেলনের পর আমেরিকা যৌথ নিরাপত্তার জন্য তার নীতি কিছুটা পরিবর্তন করে। অর্থাৎ জাতিপুঞ্জে আমেরিকা যোগদান না করলেও তার নিজস্ব নিরাপত্তার জন্য কালেকটিভ সিকিউরিটি অর্থাৎ যৌথ নিরাপত্তার জন্য তার নীতি কিছুটা পরিবর্তন করেছিল এই ওয়াশিংটন সম্মেলনের পর। 3 নাম্বার, এই সম্মেলনে জাপানের ক্ষমতা খর্ব করা হয়, অর্থাৎ জাপানের লাগাম টেনে ধরা হয়। জাপানের নৌশক্তি ব্রিটেন বা আমেরিকার তুলনায় যথেষ্ট হ্রাস করা হয়, অর্থাৎ জাপানের নৌবাহিনী আমেরিকা বা ব্রিটেনের তুলনায় আমরা জানি আমেরিকা ব্রিটেনের 60% করা হয় জাপানের, তাহলে জাপানেরটা হ্রাস করা হয়েছে। তো বিখ্যাত আন্তর্জাতিক বিশ্লেষক E.H. কার, হ্যাঁ, বলেছে সেইস এই সম্মেলন সম্পর্কে বলেন, এট ওয়াশিংটন কনফারেন্স জাপান ইয়েল্ডিং এভরিথিং অ্যান্ড গেইনড নাথিং, অর্থাৎ ওয়াশিংটন কনফারেন্সে জাপান সবকিছুতেই মাথা নত করেছে, অর্থাৎ ইয়েল্ডিং এভরিথিং অ্যান্ড গেইন নাথিং, কিন্তু কিছুই পায়নি। তাহলে আমরা জানি এই ওয়াশিংটন সম্মেলনের উদ্দেশ্য যেটা ছিল আমেরিকা ও ব্রিটেনের, এই উদ্দেশ্য সম্পূর্ণরূপে সফল হয়, অর্থাৎ জাপানের লাগাম টেনে ধরা হয়, জাপানের ক্ষমতাকে খর্ব করা হয়, জাপানকে টেনে ধরা হয়, জাপানের সাম্রাজ্যবাদী মনোভাবকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল। তাহলে এই দিক দিয়ে আমেরিকা ও ব্রিটেনের উদ্দেশ্য সফল হয়। 4 নাম্বার, চীনকে এই সম্মেলনে ডাকা হয়। আমরা জানি চীনকে এই সম্মেলনে ডাকা হয়েছিল, যা চীনের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চীন তার হৃত শানটুং ফিরে পায়, বিভিন্ন অঞ্চল ফরমুজা ফিরে পায়, কিন্তু চীনের উপর আরোপিত অসম চুক্তিগুলো বাদ দেওয়া হয় না। অর্থাৎ চীনকে সম্মেলনে ডাকা হয়েছে, এটা চীনের জন্য অনেক সম্মানজনক বিষয়। হ্যাঁ, চীন তার কিছু অঞ্চল জাপানের কাছ থেকে ফেরত পায়, কিন্তু চীনের উপর যে বিভিন্ন অসম চুক্তি অর্থাৎ ইমব্যালেন্স চুক্তি ছিল এগুলো বাদ দেওয়া হয়নি। 5 নাম্বার, এই সম্মেলনের পর আন্তর্জাতিক ক্ষেত্রে ইঙ্গো-মার্কিন সম্পর্ক সুদৃঢ় হয়। অর্থাৎ এই সম্মেলনের পর আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রিটেন এবং আমেরিকার সম্পর্ক একটা শক্তিশালী অবস্থানে দাঁড়ায়। কেননা আমরা জানি এই সম্মেলনের মূল বিষয়টাই ছিল কাকে টেনে ধরা? জাপানের লাগাম টেনে ধরা। আর এক্ষেত্রে ইংল্যান্ড এবং আমেরিকার উদ্দেশ্য এটাই ছিল জাপানকে আটকানো, জাপানের ক্ষমতা খর্ব করা। তো জাপানের ক্ষমতা খর্ব করতে গিয়ে ব্রিটেন এবং আমেরিকার সম্পর্কটা সুদৃঢ় হয় এবং 1902 সালে যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ইঙ্গো জাপান, অর্থাৎ ব্রিটেন এবং জাপানের মধ্যে যে মৈত্রী চুক্তিটা হয়েছিল, এই চুক্তি বাতিল হয় এই ওয়াশিংটন সম্মেলনে আমরা জানি। তো বাতিলের মাধ্যমে দূরপ্রাচ্যে জাপানকে বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছিল। অর্থাৎ ব্রিটেন এবং জাপানের মধ্যে যে মিত্রতা চুক্তিটা হয়েছিল 1902, কিন্তু এই ওয়াশিংটন সম্মেলনে ওই পূর্ব স্বাক্ষরিত ইঙ্গো জাপান মৈত্রী চুক্তি বাতিলের মাধ্যমে দূরপ্রাচ্যে জাপানকে একটা বিচ্ছিন্ন করা, অর্থাৎ জাপানকে একঘরে করে রাখা বা জাপানের ক্ষমতাকে খর্ব করা, জাপানের লাগাম টেনে ধরাকে সম্ভব হয়েছিল। এই হচ্ছে ওয়াশিংটন সম্মেলনের তাৎপর্য। সম্মেলন সম্পর্কে কিছু বিশ্লেষণাত্মক মতামত বলবো, মানে মূল একটা নিজস্ব মূল্যায়ন বা এই সম্মেলনের মূল্যায়নটা আমরা বলতে পারি যে এই সম্মেলন সফল, হ্যাঁ ঠিক আছে, সব উদ্দেশ্যকে সামনে রেখে যেসব উদ্দেশ্যকে সামনে রেখে অগ্রসর হয়েছিল সবগুলো সফল হয়েছিল, কিন্তু এই সম্মেলনে শুধু নৌর নিরস্ত্রীকরণের অর্থাৎ নৌবাহিনী নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে, কিন্তু ক্যাপিটাল শিপের ক্ষেত্রে, হ্যাঁ, নৌবাহিনী নিরস্ত্রীকরণ শুধু ক্যাপিটাল শিপের ক্ষেত্রে বলবৎ ছিল, বড় বড় জাহাজের ক্ষেত্রে, কিন্তু ছোট ছোট জাহাজের ক্ষেত্রে এই সম্মেলনে কোনো কিছু বলা হয় নাই। এছাড়া চীনকে আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও, হ্যাঁ, যে চীনের আঞ্চলিক এই যে 9 শক্তি সন্ধিতে আমরা যেটা দেখলাম, চীনকে আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও শক্তিশালী দেশগুলো চীনকে নিজেদের স্বার্থজড়িত অঞ্চলে পরিণত করেছে। তাহলে এই সম্মেলনের চীনেরকে যে সম্মান ও মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি সেটা বাস্তবায়িত হয় নাই।
এছাড়া দূরপ্রাচ্যের রাজনীতিতে জাপান একচ্ছত্র ভূমিকা আসীন হলে আমরা জানি আমেরিকা জাপানের অগ্রগতি রোধের মানুষে এই সম্মেলনটা আহ্বান করে। হ্যাঁ, এ সম্মেলন একদিকে যেমন ইঙ্গো-মার্কিন সম্পর্ক স্থাপন হয়, মানে ইংল্যান্ড ও ব্রিটেনের সম্পর্ক ভালো হয়। অন্যদিকে ইংল্যান্ড এবং জাপানের মধ্যে মৈত্রী চুক্তি বাতিল করে জাপানের অধিকারকে খর্ব করা হয়। কিন্তু পরবর্তীতে জাপান এই সম্মেলনের শর্ত ভঙ্গ করে ১৯৩১ সালে মাঞ্চুরিয়া আক্রমণ করে। ফলে দূরপ্রাচ্যের পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে। অর্থাৎ এই সম্মেলনে একদিকে যেমন জাপানকে খর্ব করা হয়, জাপানের লাগাম টেনে ধরা হয়। অন্যদিকে ইংল্যান্ড ও ব্রিটেন এবং আমেরিকার সম্পর্ক বলা হয়। হ্যাঁ, আবার জাপান এবং ব্রিটেনের মধ্যে মৈত্রী চুক্তি বাতিল হয়। কিন্তু পুনরায় ১৯৩১ সালে জাপান এই সম্মেলনের শর্ত ভঙ্গ করে ১৯৩১ সালে মাঞ্চুরিয়া দখল করলে পুনরায় দূরপ্রাচ্যের রাজনীতিতে একটা অস্থিরতা, একটা অস্বাভাবিক পরিস্থিতির উদ্ভব ঘটে। তাহলে আজকের আলোচনা মানে ওয়াশিংটন সম্মেলনের উদ্দেশ্য, ওয়াশিংটন সম্মেলনের সিদ্ধান্ত, তাৎপর্য, মূল্যায়ন আমরা একটা মোটামুটি ভালো একটা ধারণা পেলাম এই আধুনিক দূরপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়ার ওয়াশিংটন সম্মেলনের ক্লাসে। যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।